Good evening, everyone. Welcome to Right Smart Academy. সবাইকে রাইট স্মার্ট একাডেমিতে স্বাগত জানাই। আমি তোমাদের জীবনবিজ্ঞান শিক্ষক ইমরান সর্দার। আজ আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হলো ষষ্ঠ শ্রেণীর একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার নাম হলো মানুষের শরীর। আমরা অলরেডি এই চ্যাপ্টারটার প্রথম একটা পার্ট পড়িয়ে নিয়েছি, যেটা ছিল হৃৎপিণ্ডের উপর। আজ আমরা তার পরের থেকে পড়বো, আজকের ক্লাসটা তার পরের থেকে আমরা শুরু করব। ক্লাস শুরু করার আগে সবাই বলো কেমন আছো। আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। আচ্ছা, আমি যে লাস্ট ক্লাসটা নিয়েছিলাম, আচ্ছা সেই ক্লাসে তোমরা সবাই কি পড়াশোনা করে এসেছো? আমি যে লাস্ট ক্লাসটা নিয়েছিলাম। আচ্ছা, তার আগে বলো, আমার লাস্ট ক্লাসে কারো কি কোনো বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়েছিল? যদি ইন কেস তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়েও থাকে, যদি ক্লাসের মধ্যে তোমরা বলতে নাও পারো, এখনো বলতে পারো। যদি কোনো জায়গায় বোঝার অসুবিধা হয়, তাহলে আমি সেটা সমাধান করে বা তোমাদেরকে বুঝিয়ে দিয়ে তবেই আজকের ক্লাসটা আমি শুরু করব। সবার আগে বলো, তোমাদের লাস্ট ক্লাসে যেটা আমি হৃৎপিণ্ড নিয়ে পড়িয়েছিলাম, সেটা সেই চ্যাপ্টারটা নিয়ে কোথাও কোনো বোঝার অসুবিধা থাকলে আমাকে খুব তাড়াতাড়ি বলো। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সমস্যাটা মিটিয়ে আমি পরের অংশ দিয়ে আজকের ক্লাসটা শুরু করব। আচ্ছা, চলো তাহলে সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, সবাই এটা বলে তোমরা কি লাস্ট ক্লাসের যতটুকু আমরা পড়িয়েছিলাম, সবাই কি ক্লাস মনোযোগ দিয়ে পড়েছো বা ভালো করে পড়াশোনা করে এসেছো কি? আচ্ছা, দেখি তোমাদের কয়েকটা কোয়েশ্চেন করি, দেখি তোমরা কতটা পড়াশোনা করে এসেছো। আমার ক্লাসে এটা একদম ধরাবাঁধা যে তোমাদের আমি যে লাস্ট ক্লাস করাবো সেই ক্লাস অবধি তোমাদের পড়াশুনো যেন ঠোঁটস্থ থাকে। যেখান দিয়ে কোশ্চেন করব, কোশ্চেনের উত্তর যেন আমি পাই। পড়া যদি করে এসো তাহলে আমার ক্লাসে আসো, না হলে কিন্তু পরিষ্কার কথা, আমার ক্লাসে তোমরা আসবে না। যে পড়াশুনো করে আসবে না সে আমার ক্লাসে জয়েন করবে না। আগে আমার লাস্ট ক্লাসটা তোমরা করবে, তারপরে এসে আজকের ক্লাসটায় জয়েন হবে, তোমরা নতুন ক্লাসে জয়েন হবে। আচ্ছা, দেখি তোমরা কে কতটা পড়ে এসেছো। লাস্ট ক্লাসে আমরা হৃৎপিণ্ড টপিকটার উপরে পড়েছিলাম, যেটা মানুষের একটা কি প্রধান একটা অঙ্গ। হৃৎপিণ্ড না থাকলে মানুষ বাঁচবে না কোনোভাবেই। হ্যাঁ, এখন অনেক আধুনিক সময় এসে গেছে, হৃৎপিণ্ডর পরিবর্তে পেসমেকার নামক এক ধরনের যন্ত্র এসেছে, যেটা হৃৎপিণ্ড, প্রাকৃতিক হৃৎপিণ্ড ছাড়াও, রক্তমাংসের তৈরি হৃৎপিণ্ড ছাড়াও মানুষ এখন বাঁচতে সক্ষম। সেটা একটা আলাদা অংশ, সেটা নিয়ে আমরা পরে বিস্তারিত দেখব। পেসমেকার কি এবং তার গঠন কেমন এবং কি কাজ করে। কাজ একই করে, হৃৎপিণ্ডের মতনই। তাহলে বলো তো, হৃৎপিণ্ডের প্রথম যে আমাদের শরীর দিয়ে অবিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের কোন অংশে প্রথম পৌঁছায়? দেখি গিয়ে প্রথম বলতে পারো। যে ফার্স্ট অ্যান্সার দেবে তার জন্য গিফট রয়েছে। আচ্ছা বলো তো, হৃৎপিণ্ডে আমাদের সারা শরীর দিয়ে অবিশুদ্ধ রক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের প্রথম কোন অংশে পৌঁছায়? ভেরি গুড। তাহলে কোথায় পৌঁছাচ্ছে? হৃৎপিণ্ডের ডান অলিন্দে পৌঁছাচ্ছে। খুব ভালো, তোমরা অনেকেই আনসার করছো। চলো, ভেরি গুড। আচ্ছা, হৃৎপিণ্ডে সবচেয়ে বড় প্রকোষ্ঠটা কি বলতো? সবচেয়ে বড়, আবার সেই প্রকোষ্ঠটা আবার সবচেয়ে শক্তিশালীও বটে। ভেরি গুড। তাহলে কোনটা? না, বাম নিলয়। হৃৎপিণ্ডের বাম নিলয় প্রকোষ্ঠটি সবচেয়ে বড়, তাই তো? ভেরি গুড।
আচ্ছা চলো তাহলে, আমি মোটামুটি ভাবে বুঝলাম যে না, না ভালোভাবেই বুঝলাম যে না তোমরা পড়াশুনো প্রায় সবাই করে এসেছো। তাহলে আজকের ক্লাসটা আমরা এরপর দিয়ে শুরু করছি। দেখো, আজকের ক্লাসটা আমরা দেখো রক্ত দিয়ে শুরু করছি। রক্ত আমাদের শরীরে মানব দেহের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ। তাই তো, আমাদের রক্ত কোথায় বয় বলো তো? তোমরা কি জানো রক্ত সম্পর্কে, কি জানো একটু বলো দেখি। আমাদের শরীরের যে শিরা আছে, মহাশিরা আছে, উপশিরা আছে, তাহলে মোট কথা আমাদের শরীরের যে শিরা উপশিরাগুলো আছে সেখান দিয়ে রক্ত বয়। এবং দেখো, রক্ত বাইরে দিয়ে তো দেখতে পাও না, যখন কেটে যায় তখন রক্ত বের হলে আমরা দেখতে পারি। কিন্তু রক্তকে যদি অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে রাখা হয়, আমরা যদি ভালো ডিটেলসে দেখতে চাই, তাহলে রক্ত দেখতে ঠিক এই ছবির মতোই দেখাবে। এই ছবির মধ্যে দেখছো গোল গোল বিভিন্ন ধরনের বস্তু রয়েছে, এগুলো হলো রক্তের বিভিন্ন ধরনের উপাদান বা রক্তের বিভিন্ন ধরনের অংশ। আমরা যেমন, আমরা যদি এক গ্লাস শরবত খাই, বা তুমি যদি এক গ্লাস শরবত খাও, ধরো তোমার মা তোমাকে এক গ্লাস শরবত এনে দিল, তাহলে সেই শরবতে কি কি থাকে? মেন উপকরণ যেটা, সেটা হলো জল। জল তো থাকতেই হবে। সেই জলের মধ্যে কি কি থাকছে আরো? লেবু রয়েছে, লেবুর রস রয়েছে, চিনি রয়েছে, যদি লবণ দেয় লবণ রয়েছে, বিভিন্ন ধরনের উপাদান থাকছে। মেন উপাদান কি না? জল। এবং জলের সাথে চিনি, লেবু, লবণ ইত্যাদি সমস্ত ধরনের উপকরণ থাকছে, সবটা মিলিয়ে একটা শরবত তৈরি হচ্ছে। ঠিক রক্তের ক্ষেত্রেও, আমাদের আমাদের শরীরের রক্তের ক্ষেত্রেও ঠিক একই রকম। রক্তের মধ্যেও বিভিন্ন ধরনের উপাদান বা অংশ রয়েছে, সেটা বিভিন্ন রকমের। এইগুলো যেগুলো দেখছো, এটাকে লোহিত রক্তকণিকা বলছি। এটাও একটা রক্তের উপাদান। এছাড়াও আরো বিভিন্ন ধরনের উপাদান দিয়ে রক্ত তৈরি। তাহলে বুঝতে পারলে রক্ত মধ্যে কি কি উপাদান রয়েছে এবং কতগুলো উপাদান দিয়ে রক্ত তৈরি, সেটা আমরা আরো ডিটেলসে পড়বো। এটুকু বুঝে নাও যে বিভিন্ন ধরনের, রক্তের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান বর্তমান। দেখো, রক্ত কেমন হয় না, তোমরা কেটে গেলে খেয়াল করবে রক্ত অনেকটা তরল পদার্থের মতো নয়। এবং এই তরল পদার্থ কিসের জন্য? কারণ রক্তের বেশিরভাগটাই হলো কি না জলীয় অংশ বা জলের মতো অংশ। এই রক্তের মধ্যে যে জলের মতো অংশটা থাকে, সেটাকে আমরা বলি রক্ত রস বা প্লাজমা। তাহলে রক্তের মধ্যে যে জলীয় অংশটা থাকে, তাকে আমরা কি বলছি? রক্তরস বা প্লাজমা। এই অংশ না থাকলে রক্ত মোটেই শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় মোটা সরু নানা রকম নালী দিয়ে বা শিরা দিয়ে চলাচল করতে পারতো না। তাহলে রক্ত যে তরল পদার্থের মতো দেখতে হয় বা তরল পদার্থের মতো হয়, সেটা কিসের কারণে হয় না? রক্তরস বা প্লাজমা, যেটা রক্তে বর্তমান। এই রক্তরস বা প্লাজমা না থাকলে রক্ত শরীরের এক অংশ দিয়ে আর এক অংশে বিভিন্ন নালী বা শিরা দিয়ে যেতে পারতো না, তখন গাঢ় হয়ে যেত। কোনো তরল পদার্থ, ধরো তোমার জলের মধ্যে যদি জল না থাকে, এবার ধরো তোমায় যে উদাহরণটা দিলাম, তোমার মা তোমাকে শরবত দিয়ে গেছে, সেই শরবতে যদি শুধু লেবু, লবণ আর চিনি থাকতো, তাহলে কি সেটা পান করতে পারতে? সেটা পান করার অযোগ্য হতো। যতক্ষণ না তাতে জল দিচ্ছ, ততক্ষণ সেটা তরল পদার্থে রূপান্তরিত হচ্ছে না। তরল পদার্থ হলে তবেই তো তুমি খেতে পারবে। ঠিক তেমনি রক্তে তোমার রক্তরস বা প্লাজমাটা থাকে বলেই রক্ত হয় জলীয় এবং তরল পদার্থের মতো ব্যবহার করে তখন। এবং রক্ত এক জায়গা দিয়ে, শরীরের এক জায়গা দিয়ে আর এক জায়গায় বিভিন্ন রকমের মোটা সরু নালী দিয়ে চলাচল করতে পারে। আচ্ছা, তারপরে দেখো, এর ফলে অনেকগুলো কাজ, যেমন খাবার হজম হওয়ার পর তৈরি হওয়া যে ছোট আকারের কণাগুলো খাদ্য নালী থেকে বয়ে নিয়ে যাওয়া, শরীরের নানা জায়গা থেকে তৈরি হওয়া অদরকারি যৌগগুলো যেমন কার্বন ডাই অক্সাইড, শরীরে তৈরি হওয়া ক্ষতিকারক যৌগ ইত্যাদি
বয়ে নিয়ে ফুসফুস, বৃক্ক এইসব জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হয়। যেহেতু রক্ত তরল পদার্থ এবং শিরা, উপশিরা এবং বিভিন্ন ছোট বড় নালীর মধ্য দিয়ে বাহিত হয়, সেই জন্য এরা আরো বাহিত হওয়ার সাথে সাথে আরো কি কাজ করছে না, আমরা যে খাবার খাই সেই খাবারগুলো, খাবার হজম হওয়ার পরে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট আকারের কণা থেকে যায়, সেই কণাগুলো কি হয় না খাদ্য নালী থেকে বয়ে নিয়ে যাওয়ার কাজ কে করে না সেই রক্তই করে। এছাড়াও কি করছে, শরীরে আমাদের বিভিন্ন ধরনের অদরকারি মানে যে জিনিসগুলো শরীরের দরকার নেই, যেমন আমাদের শরীরে দরকার নেই এমন যৌগ কি কার্বন ডাই অক্সাইড, যেটা আমাদের শরীর, আমরা কি করি আমাদের শরীর থেকে বাইরে ত্যাগ করি। এছাড়াও আরো অনেক ক্ষতিকারক যৌগ রয়েছে যেগুলো কি করছে রক্ত নিজে বয়ে নিয়ে গিয়ে ফুসফুসে এবং বৃক্কে পৌঁছে দিচ্ছে। ফুসফুসে পৌঁছে দেওয়ার পর কি হচ্ছে, আমরা নিঃশ্বাসের মাধ্যমে সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত কার্বন ডাই অক্সাইড আমরা বাইরে পরিবেশে ত্যাগ করছি। আর বৃক্কের কাজ হলো সেই অদরকারি ক্ষতিকারক যৌগগুলো মূত্রের আকারে বাইরে বার করে দেয়। তাহলে দেখো রক্তের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের শরীরে। তাহলে রক্তের এক হলো, রক্তের মধ্যে কি আছে না রক্ত রস এবং প্লাজমা বর্তমান, যার ফলে রক্ত শরীরের এক অংশ দিয়ে আর এক অংশে মোটা এবং সরু নালী দিয়ে বইতে পারে, এবং এই বাহিত হওয়ার সাথে সাথে আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারের ছোট ছোট টুকরো টুকরো কণাগুলি খাদ্য নালী থেকে বয়ে নিয়ে যায়। এর পরে শরীরের নানান জায়গায় যে আমাদের অদরকারি যৌগ উপস্থিত হচ্ছে, যেগুলো যেমন হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং এছাড়াও আরো বিভিন্ন ক্ষতিকারক যৌগ, সেগুলিকে কোথায় নিয়ে যাচ্ছে না ফুসফুসে নিয়ে যাচ্ছে এবং বৃক্কতে নিয়ে গিয়ে সেই ক্ষতিকারক যৌগগুলি বাইরে ত্যাগ করতে সাহায্য করছে। তাহলে বোঝা গেল এইটুকু। চলো দেখো, আমরা যে বলছিলাম রক্তে বিভিন্ন ধরনের অংশ রয়েছে বা বিভিন্ন উপাদান রয়েছে রক্তের মধ্যে, তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান দেখো লোহিত রক্ত কণিকা, বা ইংলিশে এটাকে আমরা বলি রেড ব্লাড কর্পাসেল। দেখো লাল রঙের এখানে ছবিটাতে ভালো করে দেখো রক্তের মধ্যে কিভাবে লোহিত রক্ত কণিকাগুলো ঘুরে বেড়ায়। দেখো একদম গোলাকার, সামান্য উত্তল আকৃতির দেখতে হয় এবং লাল রঙের। দেখো লাল রঙের চোখে দেখা যায় না এমন কণার নাম হলো লোহিত রক্ত কণিকা। এদেরকে চোখে দেখা যায় না, এই যে ছবিটা দেখছো এগুলো বিবর্ধনযুক্ত ছবি, মানে এই ছবিগুলো মাইক্রোস্কোপের নিচে রক্তকে রেখে আমরা দেখতে পাই। তাহলে কি বলছে, লাল রঙের এবং চোখে দেখা যায় না এমন কণার নাম কি না লোহিত রক্ত কণিকা। এরা প্রধানত ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে নিয়ে পৌঁছে দেয় শরীরের আনাচে কানাচে প্রায় সব জায়গায়। আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে শিরা উপশিরা আছে এবং সেখানে কি হয় ব্লাড সার্কুলেট হয় বা রক্তের সংবহন হয়। আমাদের শরীরের যে জায়গায় রক্ত সংবহন হবে না সেই জায়গাগুলো কি হয় না মৃত হয়ে যায়। বোঝা গেল? অনেক সময় শুনেছো না যে তোমার রিলেটিভ কেউ, যারা বয়স্ক কোনো রিলেটিভ বা বয়স্ক তোমার ধর বাড়ির দাদু ঠাকুমা, হ্যাঁ শোনো না কোনো কারোর না কারোর প্যারালাইসিস হয়ে গেছে, বলে না অমুকের প্যারালাইসিস হয়ে গেছে, সে আর উঠতে পারছে না। এই প্যারালাইসিস হয়ে যাওয়া মানে তার শরীরের কোন যে অংশ প্যারালাইসিস হয়েছে সেই অংশে রক্ত চলাচল ভালোভাবে হচ্ছে না বা একেবারেই হচ্ছে না, যার ফলে কি হয় যে শরীরটা যেটুকু অংশ প্যারালাইসিস হয় সেইটুকু অংশ অকেজো হয়ে পড়ে বা নাড়াচাড়া করতে সক্ষম হয় না। সেটা হয় একমাত্র সেই জায়গায় যখন রক্তের সঞ্চালন হয় না, সেই জন্য। তাহলে আমাদের সারা শরীরে, একটা সুস্থ মানুষের সারা শরীরে কি হয় না রক্তের সংবহন ঘটতে থাকে অবিরাম। তাহলে কি বলছে, এরা প্রধানত লোহিত রক্তকণিকা প্রধানত ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে নিয়ে পৌঁছে দেয় শরীরের আনাচে কানাচে প্রায় সব জায়গায়। যেসব জায়গায় শরীরের অক্সিজেনের প্রয়োজন
সেই সব জায়গায় কি করছে, ফুসফুসের কাছ থেকে অক্সিজেন নিয়ে সেই সব জায়গায় পৌঁছে দেওয়ার কাজ কে করছে, না লোহিত রক্তকণিকা। তাহলে লোহিত রক্তকণিকা কেমন দেখতে এবং এদের কি কাজ বুঝতে পারলে আশা করি। আমি আরো একবার সিম্পলিফাই করে দিচ্ছি বা সরলীকরণ করে দিচ্ছি, যে লাল রঙের দেখতে হয় এবং এদেরকে সাধারণত কি চোখে দেখা যায় না। এদের নাম কি তাহলে? লোহিত রক্তকণিকা। এদের কাজ কি? এরা প্রধানত ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে নিয়ে পৌঁছে দেয় শরীরের আনাচে কানাচে প্রায় সমস্ত জায়গায়। তাহলে লোহিত রক্তকণিকা সম্বন্ধে জানতে পারলে। এবারে দেখো আরো একটা গুরুত্বপূর্ণ অংশের কথা বলি। রক্তের জলীয় অংশের মধ্যে একরকম উপাদান থাকে যা জীবাণুর দেহ থেকে বেরোনো নানা রোগ সৃষ্টিকারী পদার্থকে ধ্বংস করে। দেখো রক্তের জলীয় অংশের মধ্যে দেখো একরকম উপাদান থাকে যা জীবাণুর দেহ থেকে বেরোনো নানা রকম রোগ সৃষ্টিকারী পদার্থকে ধ্বংস করে। দেখো আমাদের শরীরে নিয়মিত বিভিন্ন ধরনের জীবাণু প্রবেশ করছে। আমরা কিছু বুঝতে পারছি, কিছু সময় বুঝতে পারি, আবার কিছু সময় বুঝতে পারি না। আমাদের অজান্তে আমাদের শরীরে নানান জীবাণু ঢুকতে থাকে, কারণ বাতাসে আমরা চোখে দেখতে পাই না এরকম নানান জীবাণু বা রোগ সৃষ্টিকারী পদার্থ ঘুরে বেড়াচ্ছে, যেগুলোকে আমরা খালি চোখে একদমই দেখতে পারি না। তো সেগুলো আমাদের শরীরে জীবাণু হিসেবে কি হচ্ছে না প্রবেশ করছে। সেই সমস্ত জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করতে কিছু কিছু উপাদান আমাদের শরীরে বা আমাদের রক্তের মধ্যে বর্তমান। সেটা কি? দেখো সাদা খুব ছোট কণার মতো যার চোখে দেখা যায় না, এদের নাম হলো কি শ্বেত রক্তকণিকা। সাদা খুব ছোট কণার মতো দেখতে হয় এবং যারা চোখে দেখা যায় না, যাদের চোখে দেখা যায় না, এদের নাম কি না শ্বেত রক্তকণিকা। শ্বেত মানে হচ্ছে কি সাদা, শ্বেত কথার অর্থ হলো সাদা। শ্বেত রক্তকণিকা আরো ইংলিশে বলা হয় হোয়াইট ব্লাড কর্পাসেল। হ্যাঁ, সাদা রক্তকণিকা। তাহলে এদেরকে এক হচ্ছে চোখে দেখা যায় না, আর এদের রং কি হয় না সাদা, এবং এরা খুবই ছোট আকৃতির হয়। এদের সাদা রংটা রক্তে মিশে থাকা লোহিত রক্তকণিকার লাল রঙের জন্য আলাদা করে বোঝা যায় না। রক্তে যেহেতু লোহিত রক্তকণিকা থাকে এবং তাদের রং কি না লাল, সেই জন্যে এদের সাদা রংটা অতটা বোঝা যায় না লোহিত রক্তকণিকার জন্যে। তবে এদের কাজ খুব দরকারি। তবে এরা কিন্তু কি করে না গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত এরা শরীরের রক্ষীর কাজ করে। পাহারাদার বা সৈন্যের মতোই এদের কাজ হলো বাইরে থেকে আসা শত্রু যেমন রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করা, আবার শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করার সময়ও এদের দরকার হয়। তাহলে বুঝতে পারলে এদের কাজ কি। শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে রক্তে উপস্থিত থেকে অনেকটা আমাদের শরীরের রক্ষীর মতো কাজ করে। বাইরের কোনো রোগের জীবাণু যদি আমাদের রক্তে প্রবেশ করে, আমাদের রক্তে যখন আমাদের শরীরে একটা মশা বসে, ধর সেই মশাটা যদি কোনো ম্যালেরিয়া বা অন্য কোনো রোগ বহন করছে, এইরকম মশা যদি আমাদের শরীরে বসে আমাদের রক্তে মিশিয়ে দেয় জীবাণুটাকে, তাহলে এই শ্বেত রক্তকণিকা কি করে, সেই জীবাণুর সাথে লড়াই করে তাকে পরাজিত করে আমাদের শরীরে কি হিসেবে কাজ করে না রক্ষী হিসেবে কাজ করে। তাহলে এই শ্বেত রক্তকণিকার কাজ কতটা গুরুত্বপূর্ণ এর থেকে বুঝতে পারছো আশা করি। তাহলে শ্বেত রক্তকণিকা সম্বন্ধে আমরা কি জানলাম, না এটা দেখতে সাদা হয় এবং এটা আকারে খুবই ক্ষুদ্র কণার মতো এবং এদের খালি চোখে দেখা যায় না। এদেরকে কি বলছি আমরা? শ্বেত রক্তকণিকা। আর এদের কাজ কি? এরা মূলত আমাদের শরীরের রক্ষীর কাজ করে। হ্যাঁ, যেমন কোনো রোগ জীবাণু যদি আমাদের শরীরের রক্তে প্রবেশ করে, তাহলে তার সাথে লড়াই করে শরীরকে আমাদের কি করে রক্ষা করে। আবার শরীরে কোথাও যদি ক্ষত হয় বা শরীরে কোথাও যদি কেটে যায় বা ক্ষত তৈরি হয়, তা সারাই করার সময়ও এই শ্বেত রক্তকণিকার দরকার পড়ে। ছবিতে দেখো
লোহিত রক্তকণিকার সাথে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সাদা শ্বেত রক্তকণিকা বর্তমান। চলো এরপরে দেখো আরেক রকমের রক্তকণিকা রয়েছে রক্তের মধ্যে। রক্তে আরেক রকমের খুব ছোট ছোট কণা থাকে যাদের বলে অণুচক্রিকা। পাশের ছবিতে দেখো অণুচক্রিকাগুলো ঠিক এমনটাই দেখতে হয়। দেখো কিছু শাখা প্রশাখা যুক্ত, তবে এদের আকৃতি পরিবর্তনশীল। এরা কখনো এরকম আবার অন্য রকমেরও হয়, একদম নির্দিষ্ট কোনো শেপ হয় না, এদের বিভিন্ন রকমের আকৃতি হয়। দেখো তাহলে আরেক রকমের ছোট ছোট কণা থাকে রক্তে যাদের কি বলা হচ্ছে না অণুচক্রিকা। এরা শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে অণুচক্রিকার কাজ কি? শরীরে যদি আমাদের কোথাও কেটে যায় তাহলে সেই জায়গায় রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? না অণুচক্রিকা। তাহলে আমাদের রক্তে এই অবধি কি কি রক্তকণিকা দেখলাম? না লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেল, শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেল, আর অণুচক্রিকা, যেটা আমাদেরকে কি করছে না কোথাও কেটে যদি যায় আমাদের শরীরে সেই জায়গায় রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে। দেখো রক্তে অনেক কিছুই থাকতে পারে, যেমন আমরা যে চা খাই সেই চায়ে চিনি বাইরে থেকে মেশানো হয়। আমরা যখন চা খাই তাহলে সেই চায়ের মধ্যে চিনি আমরা বাইরে দিয়ে অ্যাড করি বা মেশাই, কিন্তু রক্তের মধ্যেই মেশানো থাকে গ্লুকোজ, নুন, এমন অনেক কিছু। একটু আগে আমরা উদাহরণ দিচ্ছিলাম যে শরবতের কথা, তাহলে শরবতে আমরা আলাদা করে লবণ বা নুন এবং চিনি এগুলো আলাদা করে আমরা মেশাই, কিন্তু রক্তের মধ্যেই এগুলো মেশানো থাকে। সেগুলো কি কি না গ্লুকোজ, নুন, এরকম অনেক কিছু। সেসব উপাদানের মাত্রাও ঠিকঠাক থাকা দরকার রক্তের মধ্যে, সেই সব উপাদানের মাত্রাও ঠিকঠাক থাকা দরকার। রক্তের এই উপাদানগুলো এদিক ওদিক হলেই মুশকিল। তোমরা শুনবে তোমাদের বাবা বা মা বা আরো রিলেটিভ কেউ কারোর না কারোর কখনো না কখনো শুনবে যে অমুকের বা তার বা মায়ের সুগার হয়েছে, বা বাবার সুগার হয়েছে, বা ঠাকুরদার সুগার হয়েছে। তার মানে কি? সুগার মানে কি? সুগার মানে চিনি। সুগার মানে সেটা শরীরে রক্তে আমরা চিনি বলতে গ্লুকোজকে বোঝাই। যখন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় সেই সময় কি হয়? মানুষের সুগার বেড়ে যায় এবং সেটা হলো ক্ষতিকারক একটা ক্ষতিকারক একটা জিনিস। সুগার বেশি হয়ে যাওয়া বা রক্তে গ্লুকোজের মাত্রা বেশি হয়ে যাওয়া সেটা অত্যন্ত ক্ষতিকারক। সেটা মানব শরীরের পক্ষে কি না ক্ষতিকারক। তাই রক্তে গ্লুকোজ, নুন, এই ধরনের আরো অনেক কিছু পদার্থ আছে যেগুলির মাত্রাও ঠিকঠাক থাকা দরকার। রক্তের এই উপাদানগুলো এদিক ওদিক হলেই মুশকিল, শরীরে স্বাভাবিক কাজে ঘটবে বিঘ্ন। শরীরের যে স্বাভাবিক স্বাভাবিক কাজ আছে সারা দিনে, শরীরের যে স্বাভাবিক কাজ ঘটে শরীরের মধ্যে, সেই কাজে কি হবে না বিঘ্ন ঘটবে। এবং এই বিঘ্ন হলে কোথায় যেতে হতে পারে? না চিকিৎসকের কাছে আমাদেরকে যেতে হতে পারে। তাহলে বোঝা গেল। দেখো তবে অনেক সময় কিছু কিছু মারাত্মক জীবাণু আছে, যেমন টিটেনাস বা ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, এসব শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা এদের সঙ্গে লড়াইতে এঁটে ওঠে না। টিকা দিয়ে শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে আগে থেকেই উজ্জীবিত ও সক্রিয় করে তোলা হয়, যাতে শরীরে ওইসব রোগের জীবাণু ঢুকলে শরীর তার বিরুদ্ধে লড়াই করতে পারে। তাহলে আমরা কি জানলাম? যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, যেমন রক্তে কিছু বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, তেমনি রক্ত ছাড়াও আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধক ব্যবস্থা থাকে। সেই সব রোগ প্রতিরোধ মূলক ব্যবস্থা থাকা সত্ত্বেও কিছু কিছু সময় কিছু মারাত্মক জীবাণু আছে, যেমন টিটেনাস বা ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, এইসব এছাড়াও আরো অনেক অনেক জীবাণু রয়েছে যেগুলোর সাথে শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা লড়াই করে উঠতে পারে না। সেজন্য কি করা হয় না আমাদের যখন আমরা ছোট থাকি সেই সময় সঠিক সময়ে টিকা দিতে হয়। প্রত্যেকে যখন ছোট দিয়ে বড় হচ্ছে প্রত্যেকেই টিকা দিতে হয় না। যারা টিকা না দেয়
তাহলে কি হয়, তারা বেড়ে ওঠার সাথে সাথে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়ে। অনেকে দেখবে বড় হয়ে ভালো করে হাঁটতে পারছে না, কারোর পা সরু, একটা পা মোটা একটা পা সরু, এরকম প্রতিবন্ধীমূলক অবস্থা হয়। এগুলো কিসের জন্য হয়? যে টিকা তার শরীরে যদি ছোটবেলায় না দেয়া হয়ে থাকে, বড় হয়ে যখন তার টিটেনাস বা ধনুষ্টঙ্কার রোগের জীবাণু আক্রমণ করে, তখন তার শরীর সেই জীবাণু প্রতিরোধ করতে পারে না, যার ফলে তার শরীরে নানান প্রতিবন্ধকতামূলক রোগের সৃষ্টি হয়। সেই জন্য কি করা উচিত তাহলে? ছোটবেলা থেকে বেড়ে ওঠার সময় টিকা দিয়ে শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে আগে থেকেই উজ্জীবিত ও সক্রিয় করে তোলা হয়, যাতে শরীরে ওইসব রোগের জীবাণু ঢুকলে শরীর তার বিরুদ্ধে লড়াই করতে পারে। তাহলে বুঝতে পারলে? আচ্ছা বলো, এই অবধি তোমাদের যদি কারোর কোনো বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে বলো যে কোথাও তোমরা বুঝতে পারোনি। ভেরি গুড, তাহলে সবাই বুঝতে পেরেছো। দেখো, এরপর আমরা যেটা পড়বো সেটা হলো কি না, ফুসফুস বা লাংস। এটাও আমাদের শরীরের একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। লাংস বা ফুসফুস, এই লাংস বা ফুসফুস আমাদের শরীরে কোথায় বর্তমান? দেখো, লাংস বা ফুসফুস আগে কেমন দেখতে হয় দেখো। আমাদের এটা দেখো একটা শ্বাসনালী। শ্বাসনালী কিছুটা দূরে এসে দুটি ভাগে বিভক্ত হয়েছে, এদেরকে বলা হয় ব্রঙ্কাস। এই যে দুটো ভাগে বিভক্ত হয়েছে এগুলোকে বলা হয় ব্রঙ্কাস। আর এই যে দেখো শাখা প্রশাখা যুক্ত হয়েছে, এই নালীগুলোকে বলি আমরা ব্রঙ্কিওল। এগুলো আমরা একটু পরেই পড়বো। এবং এই ব্রঙ্কিওল গুলো অসংখ্য ছোট্ট ছোট্ট থলি দ্বারা নির্মিত। এখানে থলিগুলো খালি চোখে তো দেখাই যায় না থলিগুলো, কারণ একটা একটা ফুসফুসে প্রায় 10 কোটি করে থলি বর্তমান। সেই থলিকে আমরা কি বলি? অ্যালভিওলাই, ইংলিশে বলি অ্যালভিওলাই। প্রত্যেকটা থলিকে অ্যালভিওলাই বলি। এবার দেখো আমরা ডিটেলসে দেখি ফুসফুসটা কেমন দেখতে হয়, আগে তোমরা দেখে নিলে। তাহলে দেখো, আমাদের পৃথিবীতে যে বাতাস থাকে তার 1/5 হলো অক্সিজেন। আচ্ছা, এই যে ফুসফুসের ছবি তোমরা দেখলে, এই ফুসফুসের কাজ কি আমরা জেনে নিই। ফুসফুসের কাজ কি তোমরা মোটামুটি জানো আশা করি। ফুসফুসের কাজ হলো বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করা এবং শরীরে তৈরি যে কার্বন ডাই অক্সাইড, যে দূষণমূলক পদার্থ কার্বন ডাই অক্সাইড, সেটাকে আমাদের শরীর থেকে বাইরে বার করে দেওয়া। দেখো, আমাদের পৃথিবীতে যে বাতাস থাকে তার 1/5 হলো অক্সিজেন, যাকে আমরা প্রাণবায়ুও বলে থাকি। প্রাণবায়ু মানে কি? এই অক্সিজেনের জন্য আমাদের প্রাণ টিকে রয়েছে বা আমরা বেঁচে আছি, সেই জন্য একে আমরা কি বলছি না, প্রাণবায়ু। বাতাসের অক্সিজেন আমাদের শরীরের মধ্যে যায় কিভাবে বলতো? বাতাসের অক্সিজেন আমাদের শরীরের মধ্যে যায় কিভাবে? দেখো, ভালো করে খেয়াল করবে, তোমরা যদি একটা জলের গ্লাস নিয়ে সেই জলের গ্লাসের মধ্যে একটা নল ঢুকিয়ে যদি ফু দাও, দেখবে কতগুলি বুদবুদ বের হয়ে আসবে। আবার সেই নল দিয়ে যখন তোমরা জল খেতে চাইবে, তখন সেই জল নলের মধ্য দিয়ে তোমার মুখের মধ্যে প্রবেশ করবে এবং সেই জল শেষ হয়ে গেলে দেখবে তারপর শুধুমাত্র বাতাস তোমার মুখের মধ্য দিয়ে যাচ্ছে। কি তাই তো? আমি যেটা বলছি তোমরা তোমরা সেটা বাস্তবের সঙ্গে মিলিয়ে বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে। তোমরা একটা জল ভর্তি গ্লাসে একটা নল দিয়ে যদি বা একটা স্ট্র দিয়ে যদি ফু দাও, তাহলে কি হয় না, বাতাসের বুদবুদ নিচ দিয়ে উপরের দিকে ঠেলে ওঠে। আবার সেই সেই নলটা দিয়ে যখন জল টানো, সেই জল কি হয়, নলের মধ্য দিয়ে উঠে তোমার মুখে প্রবেশ করে এবং জল যখন শেষ হয়ে যায় আবার এই নলের মধ্যে দিয়ে কি যায় না, বাতাস তোমার মুখের মধ্যে দিয়ে যায়। অর্থাৎ বাতাসের সঙ্গে অক্সিজেন আমাদের শরীরে ঢোকার রাস্তাটা শুরু হয় কোথা দিয়ে? নাক বা খোলা মুখ দিয়ে। এই যে উদাহরণের কথাটা আমি বললাম, এর থেকে তাহলে কি বোঝা যাচ্ছে? যে আমরা প্রাথমিকভাবে
অক্সিজেন কোথা দিয়ে নিচ্ছি না বাতাস থেকে, মুখ বা খোলা মুখ বা নাক দিয়ে আমরা অক্সিজেনটা নিচ্ছি। এরপরে দেখো নাকের বা মুখের ভেতর দিয়ে বাতাস প্রথমে পৌঁছায় গলার ভিতর দিকে শ্বাসনালীর মধ্যে। তাহলে নাকের বা মুখের ভেতর দিয়ে বাতাস প্রথম কোথায় পৌঁছাচ্ছে? গলার ভিতর দিকে শ্বাসনালীর মধ্যে। আমাদের গলার মধ্যে কি থাকে? শ্বাসনালী থাকে। কিছুটা নিচে নেমে শ্বাসনালী দুভাগে ভাগ হয়ে যায়। প্রথমে ফুসফুসের ছবিতে যে দেখিয়ে যেটা আমি বলেছিলাম, দেখো শ্বাসনালী দুভাগ হয়ে যায় না? নিচের ছবিগুলোতেও দেখো, নিচের ছবির ডান দিকে ছবিটা দেখো একটা ফ্রেশ বা একটা ভালো ফুসফুসের ছবি বা লাংসের ছবি, আর বাম দিকে দেখো একটা বয়স্ক মানুষের ফুসফুসের ছবি, যে ফুসফুসে বাম দিক এবং ডান দিকের ফুসফুসে কালো ছোপ পড়েছে। হ্যাঁ, এটার ব্যাপারে আমরা পরে আসছি। আগে দেখো যে শ্বাসনালীটা কি হচ্ছে না দুভাগে বিভক্ত হচ্ছে, যাদের কি বলা হচ্ছে না ক্লোম শাখা বা ব্রঙ্কাস। তাদেরকে আমরা কি বলছি? ক্লোম শাখা বা ব্রঙ্কাস। এরা পৌঁছায় বুকের ভেতরে থাকা দুদিকে দুটো বড় হাওয়ার ব্যাগের মতো জায়গায়। তাহলে এই ব্রঙ্কাস যে দুটো ভাগ হচ্ছে, এরা কোথায় পৌঁছাচ্ছে না বুকের ভিতরে থাকা দুদিকে দুটো বড় হাওয়ার ব্যাগের মতো জায়গায়। এরাই হলো ফুসফুস। তাহলে ব্রঙ্কাস কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? দুটো বড় হাওয়ার মতো অংশ রয়েছে, যাদেরকে আমরা কি বলছি না ফুসফুস। ফুসফুসের রং কেমন দেখো, কালচে গোলাপি, কারণ অনেক সরু সরু নালী দিয়ে এর ভেতর রক্ত চলাচল করে। ফুসফুসের রং তাহলে কেমন হয় না কালচে গোলাপি কালারের হয়, এবং সেটা কোন কারণে? অনেক সরু সরু নালী দিয়ে এর ভেতর রক্ত চলাচল করে সেজন্য। যেহেতু রক্তের রং লাল, সেই জন্যে এদের দেখতেও অনেকটা কালচে গোলাপি কালারের হয়। তবে দেখো বাম দিকের ছবিতে যে ফুসফুসটার কথা বলছিলাম, তবে বয়স্কদের ক্ষেত্রে বাতাস থেকে ধুলো ময়লা ঢুকে ক্রমশই কালো কালো ছোপ পড়ে যায়। এই ফুসফুসটা যখন অনেক দিন, অনেক যে মানুষের বয়স অনেকটা বা কোনো বয়স্ক মানুষের ফুসফুস, দেখো বাম দিকের ফুসফুসটা যেমন হয় ঠিক তেমন হয়, কারণ বয়স্কদের ক্ষেত্রে বাতাস থেকে বিভিন্ন ধুলো ময়লা ক্রমশ মুখের ভিতর দিয়ে ফুসফুসে প্রবেশ করে, এবং সেই ধুলো ময়লা প্রবেশ করার জন্য ফুসফুসে গায়ে অনেক কালো ছোপ পড়ে যায়, তাই ফুসফুসটা এমন দেখতে হয়। নিজের ছবিগুলোতে দেখো এটা একটা ফ্রেশ ফুসফুস আর এটা একটা বয়স্ক মানুষের ফুসফুস। দুটো ফুসফুসের মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পারলে। তাহলে এখান দিয়ে দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে যে ব্রঙ্কাস কাদেরকে বলছি না শ্বাস নালী দেখো যে দুভাগে বিভক্ত হচ্ছে, সেই একটা অংশকে কি বলছি না ব্রঙ্কাস। আর দেখো ব্রঙ্কাস গুলো থেকে অনেক নানান শাখা প্রশাখা বেরিয়ে গেছে, সেগুলোকে আমরা বলি ব্রঙ্কিওল। বোঝা গেল আশা করি। দেখো ফুসফুসের বাইরেটা তো আমরা দেখলাম, এবার আমরা দেখব ফুসফুসের ভেতরটা কেমন। শ্বাসনালী যতই ভেতরে ঢুকে যাক না কেন, তা গাছের ডালপালার মতো অসংখ্য শাখা প্রশাখায় ভাগ হতে থাকে। তাহলে কি বলছে? শ্বাসনালী যতই ভেতরে ঢুকে যাক না কেন, তা গাছের ডালপালার মতো অসংখ্য শাখা প্রশাখায় ভাগ হতে থাকে। সব শেষে আছে সূক্ষ্ম শ্বাস নালিকা। তাহলে সব শেষে কে থাকে না সূক্ষ্ম শ্বাস নালিকা। তারও শেষে থাকে 10 কোটি ছোট ছোট বেলুনের মতো বায়ুথলি। তাহলে কতগুলো বায়ুথলি নিয়ে একটা একটা করে ফুসফুস তৈরি, বুঝতে পারছো? 10 কোটি, যেটা আমাদের গোনার বাইরে। 10 কোটি ছোট ছোট বেলুনের মতো বায়ুথলি থাকে, যেগুলোকে আমরা অ্যালভিওলাই বলি। তাহলে সেগুলোকে আমরা কি বলি না অ্যালভিওলাই। শ্বাসনালীর শাখা প্রশাখা যেখানে শুরু হচ্ছে, সেখান থেকে এই ছোট ছোট বায়ুথলি পর্যন্ত বুকের দুদিকে থাকা দুটো যন্ত্রের নামই হলো ফুসফুস। তাহলে বুঝতে পারলে শ্বাসনালীর শাখা প্রশাখা যেখানে শুরু হচ্ছে, সেখান থেকে এই ছোট ছোট বায়ুথলি পর্যন্ত বুকের দুদিকে থাকা দুটি যন্ত্রের নাম কি তাহলে? ফুসফুস। এক একটা ফুসফুসে প্রায় 10 কোটি বায়ুথলি থাকে। 10 কোটি, বুঝতেই পারছো পরিমাণটা অনেক।
মনে রাখবে এটা, তাহলে এক একটা থলিতে তাহলে কতটা বায়ুথলি থাকে না 10 কোটি। বায়ুথলির গায়ে রক্তনালী থাকে, তাহলে বায়ুথলির গায়ে কি থাকে না রক্তনালী। বাম ফুসফুসের 2টি খণ্ড আর ডান ফুসফুসের 3টি খণ্ড আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। তাহলে কোন ফুসফুসে 2টি খণ্ড থাকে না বাম ফুসফুসে 2টি খণ্ড থাকে আর ডান ফুসফুসে 3টি খণ্ড থাকে। তাহলে বুঝতে পারলে ফুসফুসের ভেতরটা কেমন হয় এবং একটা একটা ফুসফুস কতটা পরিমাণে বায়ুথলি যুক্ত না 10 কোটি। প্রত্যেকটা বায়ুথলি কি তাহলে রক্তনালী থাকে বায়ুথলিতে, আর বাম ফুসফুস 2টি খণ্ড নিয়ে বিভক্ত আর ডান ফুসফুস 3টি খণ্ড যুক্ত। বুঝতে পেরেছো তাহলে? দেখো ফুসফুসের কাজ কি, এক কথায় বলা যায় বাইরে থেকে বাতাস শরীরের ভেতরে টেনে নেওয়া, সেই টেনে নেওয়া বাতাস থেকে অক্সিজেন রক্তে পৌঁছে দেওয়া, আর শরীরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড টেনে নিয়ে বাতাসের সঙ্গে শরীর থেকে বের করে দেওয়া। তাহলে খুবই সোজা। ফুসফুসের কাজ যদি কোশ্চেন আসে তোমাদের তাহলে কি লিখবে, যে ফুসফুসের কাজ হলো বাতাস বাইরে থেকে বাতাস শরীরের ভেতরে টেনে নেওয়া, সেই টেনে নেওয়া বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেওয়া, আর শরীরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে টেনে নিয়ে বাতাসের সঙ্গে শরীর থেকে বের করে দেওয়া। বলো এটা কে বুঝতে পারোনি? যদি কেউ বুঝতে না পারো ফুসফুসের কাজ কি, তাহলে আমাকে আবার একবার বলো যে স্যার আমি বুঝতে পারিনি, তাহলে আমি আরো একবার রিপিট করে দেব। খুবই সোজা, ভালো করে যদি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো দেখো একদমই প্রথমবারেই বুঝতে পারবে। খুবই সিম্পল কাজ, যেটা হলো কি বাইরের থেকে বাতাস শরীরের ভেতরে টেনে নিচ্ছে এবং সেই টেনে নেওয়া বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দিচ্ছে, আর শরীরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে টেনে নিয়ে বাতাসের সঙ্গে শরীর থেকে বার করে দিচ্ছে। তাহলে বুঝতে পারলে? আমাদের একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কতটা পরিমাণে রক্ত থাকে কেউ জানো কি? প্রায় 5.7 লিটার। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় 5.7 লিটার রক্ত থাকে, আর একজন প্রাপ্তবয়স্ক মহিলার দেহে প্রায় 4.3 লিটার রক্ত থাকে। একটা প্রাপ্তবয়স্ক ছেলের দেহে 5.7 লিটার রক্ত থাকে, আর একটা প্রাপ্তবয়স্ক মহিলার দেহে 4.3 লিটার আনুমানিক রক্ত থাকে। এটা তোমরা জেনে রেখো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এই অবধি থাকলো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে এবং অন্য সবাইকে ভালো রাখবে। চলো টাটা।